হ্যালো 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 আমার বাচ্চা কাচ্চারা, তোমরা কেমন আছো? হ্যাঁ, হয়তো বেশ কদিন পরে পরে আমাদের দেখা হয়। খুব বেশি চ্যাপ্টার্স নেই আমাদের, কি আর করা যাবে, সেই হিসেবে আমাদেরকে পড়াতে হচ্ছে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা হয়তো অনেকদিন পরে পরে দেখা পাবো, অর্থাৎ স্নেহা ম্যামের, আমার। কিন্তু যেদিন দেখা পাবো সেদিন খুব আনন্দের ভান্ডার নিয়ে আসবে ম্যাম। এই মজা নিয়ে, এই আনন্দ নিয়েই আমাদেরকে ক্লাসটা করতে হবে। আর আমাদের সাথে জুড়ে থাকো, লেগে থাকো, আর সব সময় অ্যাক্টিভ থাকো। ক্লাস করতে করতে ঝিমিয়ে পড়লে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, বোঝানোর সময় হতে পারে কখনো কখনো ম্যাম একটুখানি ডেপতে যাবে, একটুখানি ধীরে সুস্থে বোঝাবে, তাই বলে আমাদের ঘুমিয়ে পড়লে চলবে না। সেই জায়গাগুলোকে ভালো করে বুঝতেও হবে। হ্যাঁ, যেমনভাবে কোনো কোনো জায়গায় আমরা একটু মজা করি, একটু ইয়ার্কি ঠাট্টা করি, তার সাথে সাথে কোনো জায়গায় গম্ভীরভাবেও বুঝি, তাই তো? জীবনের সবটা দিন তো আমাদের সমান যায় না। ঠিক সেই রকমভাবেই কিন্তু লেকচারেরও প্রত্যেকটা স্লাইড কিন্তু সমান যায় না। কোথাও আমাদের একটু মজা ঠাট্টা থাকে, কোথাও আবার গভীর গম্ভীর কোনো ভাব থাকে। তো যাই থাকুক না কেন, সেই সমস্ত কিছুকে নিয়ে আমরা চলবো, এগোবো এবং দৌড়াবো। চলো তাহলে আজকের ক্লাসেতে এগোনো যাক। ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাক্যের ভাব ও রূপান্তর। বাক্যের ভাব অর্থাৎ ভাবগতভাবে বা অর্থগতভাবে বাক্য কয় প্রকারের হতে পারে, আর সেটার রূপান্তর কিভাবে করব। রূপান্তর মানে কি? এক রূপ থেকে অন্য রূপে যাওয়া, সেটাকে রূপান্তর বলি। তাহলে চলো দেখা যাক যে আমাদের বইয়েতে কি কি আছে, বইটা খুললে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন লাগে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা আজকে ডিসকাস করব। ওকে, তাহলে আমরা যেটা পড়ব, বাক্যের ভাব ও রূপান্তর। এর মধ্যে বাক্যের বিভিন্ন ভাব আছে, আর মূলত আমরা হয়তো 6টা ভাব পড়ব, আর 2টো ভাবের কথা জাস্ট জানবো, নাম জানবো, বাদ বাকি তাদের রূপান্তরগুলোকে দেখব। ভাষা ভাবের বাহন। প্রথম লাইনটা কিন্তু খুব সুন্দর, দেখো, ভাষা ভাবের বাহন, মানে ভাব অর্থাৎ ভাবনা। ভাবনা শব্দ থেকে আসছে ভাব, তাই তো? আমাদের মাথার মধ্যে যা কিছু ভাবনা, সেটাকে তো আমরা ভাব বলি। ওর হাব ভাব দেখ, মানে ওর ভাবনার যে পরিস্ফুটনটা অর্থাৎ প্রকাশটা, সেটাকে আমরা একটা হাব ভাব এরকম একটা নাম দিয়ে থাকি। কিন্তু দেখো, এই যে ভাবনা, ভাবনা বা ভাব যেটা, সেটাকে বাহন করছে, মানে সেটা কি হিসেবে বয়ে যাবে? এই যে ভাবনাটা আমাদের মাথার মধ্যে আছে, কিভাবে আমি লোকের কাছে প্রকাশ করব, কিভাবে তার বহনটা হবে? কিসের দ্বারা হবে? ভাষার দ্বারা হবে। তাহলে ভাষা হচ্ছে আমাদের এই মাথার মধ্যেকার ভাবনাটাকে বহন করে নিয়ে যায়, তাই তার বাহন। অর্থাৎ আমাদের মনের বিভিন্ন ভাবের প্রকাশ, আদান প্রদানের উদ্দেশ্যই আবিষ্কার হয়েছে ভাষার। বেশ, তাহলে ভাষার সম্বন্ধে এইটুকুটা আমাদেরকে জানতে হবে। বলা হচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো গঠন অনুযায়ী বাক্যকে কিভাবে সরল, যৌগিক, জটিল এই 3টে শ্রেণীতে শ্রেণীভুক্ত করা যায়। এই বিভাজন সম্পূর্ণ গঠন নির্ভর এবং বাক্যে বিভিন্ন পদের অন্বয় ও একাধিক খণ্ডবাক্য বা আশ্রয় বাক্যের ওপর উপস্থিতি বা অনুপস্থিতির মুখাপেক্ষী। বাক্যের আলোচনায় এর গঠনের মতোই অন্য একটি প্রসঙ্গও কিন্তু নিতান্ত আবশ্যিক, তা হলো এর অর্থ বা ভাবের বিষয়। তাহলে বাক্যের মধ্যে এর অর্থ বা ভাবের বিষয়টাও আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র গঠনগত দিক থেকে সরল, জটিল, যৌগিক এবং আরেকটা বাক্য হয় মিশ্র, যেটা এই 3টে মেন বাক্যকেই জুড়ে মিক্সড করে তৈরি করা হয়। তো সেই মিশ্র বাক্য, এই 3টে বাক্য মেন বা 4টে বাক্যকেও যদি ধরি, সেগুলোর বাইরেও কিন্তু আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই অর্থ বা ভাবের বাহন হিসেবে বাক্য যেভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে উক্ত বাক্যের বক্তব্য বিষয় বা ঘটনাটির প্রতি বক্তা মানুষটির মনোভাবের কথাই এখানে বুঝতে হবে। আর এই ভাব ইংরেজিতে যাকে বলা হয় মুড, তাহলে ভাব এর ইংরেজি কি? মুড। এই বিষয়ক আলোচনাকে ব্যাকরণে খুবই গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখা যাক কি আলোচনা করা হয়। ষষ্ঠ শ্রেণীতে তোমরা বাক্যের গঠনগত আলোচনার সূত্রেই অস্তর্থক অর্থাৎ হ্যাঁ বাচক, যেটা অস্তি অর্থক বা হ্যাঁ বাচক, এবং নঙর্থক বা না বাচক, নঙর্থক বা নাবাচক বাক্য সম্বন্ধে জেনেছিলে। বাক্যের ভাব ও অর্থভিত্তিক প্রকারের আলোচনাতেও কিন্তু আমরা এই অস্তর্থক এবং নঙর্থক অর্থাৎ হ্যাঁবাচক এবং নাবাচকের ভাবগুলোকে দেখতে পাবো।
এবার আসছি বাক্যের অর্থভিত্তিক যে প্রকারভেদ, অর্থাৎ অস্তর্থক এবং নঙর্থক বাক্য। অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্যে গঠন যেমন অস্তর্থক বা সদর্থক হয়। গঠন মানে যেটা যেভাবে গঠিত হচ্ছে, যেটা তুমি দেখে বাক্যটাকে কি মনে হবে, হ্যাঁ বাচকে যাচ্ছে নাকি না বাচকে যাচ্ছে, সেটা দেখে যেমন ভাবে হয় তেমনই বলছে অর্থের দিক থেকেও একই প্রকারে এটা হয়। যদি বলি যে আমি স্কুল যাব না, ঠিক আছে, আমি স্কুল যাব না, তাহলে না বাচক দিলাম, এটা গঠনগত দিক থেকে নঙর্থক হয়ে গেল। আবার যদি বলি যে আমি আজ স্কুলে অনুপস্থিত থাকবো, তাহলে গঠনগত দিক থেকেও এটা হ্যাঁ বাচক হলো। আবার দেখো অর্থগত দিক থেকে এটা কিন্তু না বাচক, যে অনুপস্থিত থাকবো মানে উপস্থিত থাকবো না, তাই না? কেমন আমাদের সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেই রকম ভাবেই গঠন এবং অর্থ দুটো দিককেই দেখতে হবে। তাহলে এখানে আমি একটা উদাহরণ জাস্ট লিখে দিচ্ছি, যেমনটা বললাম যে আচ্ছা অন্য কালিতে লিখি, আমি আজ বিদ্যালয়ে অনুপস্থিত থাকবো। বেশ, তাহলে এই একটা বাক্য আমি লিখলাম, যেটার দ্বারা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ বাচক এবং না বাচকটা কিভাবে হচ্ছে। বলছে না শব্দটির ব্যবহার অনেকটা ক্রিয়া বিশেষণের মতো, যেমন যাব না, খাবো না প্রভৃতি উদাহরণে দেখা যাবে না যেন তার সঙ্গে যুক্ত ক্রিয়াটির দোষ গুণ বিশ্লেষণ করছে। মানে এই যে যাব খাবো এই ক্রিয়াটা মানে যেন দোষ গুণ বিশ্লেষণ করে বলা হচ্ছে, যাব না, আমি খাবো না, এরকম একটা মনে হচ্ছে না? তো সেই জন্য বলা হচ্ছে যে এটাকে যেন ক্রিয়া বিশেষণের মতো হিসেবে দেখানো হচ্ছে, যে ক্রিয়াকে বিশেষিত করছে, যেন মনে হচ্ছে এটা যে এইভাবে ব্যবহৃত হচ্ছে। না শব্দ সাধারণত অসমাপিকা ক্রিয়ার আগে এবং সমাপিকা ক্রিয়ার পরে বসে। এটা খুব মনে রাখার চেষ্টা করবে। অসমাপিকা ক্রিয়া যেটা হবে, অর্থাৎ যেমন বলি আমি না খেয়ে যাব না, তাহলে কি হলো, আমি না খেয়ে, ওই যে খেয়েটা অসমাপিকা ক্রিয়া, তার আগে বসলো, আবার সমাপিকা ক্রিয়ার পরে বসলো। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, না জানিয়ে যেও না, তাহলে না জানিয়ে দেখো এটা অসমাপিকা ক্রিয়া, আমরা জানি অসমাপিকা, অস লিখে দিচ্ছি, অস ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বুঝে যাবে। আর যেও, যেও না, যাওয়াটা সমাপিকা, তাহলে একটা অসমাপিকা ক্রিয়ার আগে আর সমাপিকা ক্রিয়ার পরে বসলো। বেশ, আমি নিজেও একটা উদাহরণ দিলাম একটু আগে। আচ্ছা, অবশ্য মনে রাখা দরকার প্রাচীন বাংলাতে এই না সমাপিকা ক্রিয়ার আগেই বসতো, মানে নাটা সমাপিকা ক্রিয়ার আগেই বসতো। যেমন বলছে শ্রীকৃষ্ণ কীর্তনের নামের আদি মধ্যযুগের, মানে শ্রীকৃষ্ণ কীর্তন একটা আদি মধ্যযুগের বই আছে, সেই মধ্যযুগের বইয়েতে একটা বাক্যবন্ধ আছে, সেটাকে দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের বইয়ে। দেখো যে সো এহি পথে মহাদানী না বলয়, মানে সো এহি পথে মহাদানী না বলয়, বলয়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বলয় এটা সমাপিকা ক্রিয়া। আর এই সমাপিকা ক্রিয়ার সমাপিকা ক্রিয়ার নয়, এটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার আগে বসছে, তাই তো? তো এই পথে মহাদানী না বলে, সরি, সমাপিকা ক্রিয়া অবশ্যই, এটা যেহেতু সমাপন করছে বাক্যটাকে, তাহলে অবশ্যই সমাপিকা ক্রিয়া। এটা আগেকার দিনের কথা বলা হচ্ছে, যে সমাপিকা ক্রিয়ার আগে তখন কিন্তু না বসতো, এখন বসছে না, এখন অসমাপিকা ক্রিয়ার আগে বসছে, কিন্তু আগে সমাপিকারও আগে বসতো। এবার বলছে এই যে নঙর্থক বাক্যে সমাপিকা ক্রিয়ার পরে না বসা, এটা বাংলা ভাষার বিশিষ্ট বিবর্তনের ফল। মানে আমাদের বাংলা ভাষাটা আমরা যত আস্তে আস্তে বড় হব, তত এই বাংলা ভাষার বিবর্তনের রূপগুলো দেখতে পাবো, যে কিভাবে আস্তে আস্তে আগে কেমন রূপ ছিল, পরে কেমন রূপ হয়েছে, কিভাবে পরিবর্তনটা হয়েছে বাংলা ভাষার। এই পরিবর্তনটা দেখতে গিয়েই কিন্তু আমরা পাবো এটা, যে আগে এই যে সমাপিকা ক্রিয়ার পূর্বে বসতো না বলয়, মানে বলিও না, আমরা এখন কি বলি, বলিও না বা বলো না, তাই তো? আমরা বলি বলো না, তাহলে সমাপিকা ক্রিয়ার পরে শেষে নাটাকে বসাচ্ছি। আর আগে বলতো না বলয়ও বা না বলিও, তাহলে না আগে বসছে, তারপরে সমাপিকা ক্রিয়াটা বসছে। এটা আমাদের বিবর্তন, একটা পরিবর্তনের ফলে এইরকম আমাদের ভাষাটা চিহ্নিত, মানে
চেঞ্জ হয়ে গেছে। না শব্দের অতীতকাল বোধক রূপ হলো নি। যেমন কি, তাহলে অতীতকাল বোধক রূপ হচ্ছে নি। যেমন বলছে যায়নি, খাওনি, বলেনি, মানে আগেকার অতীতের। এখন বলছি না, আগে বলছি বলেনি, খাইনি, যায়নি, পুরোনো কথা সব নি দিয়ে বলি আমরা। এবার বলছে অতীতকালেতে আমরা কি তাহলে না বলি না ম্যাম, শুধুমাত্র আমরা নি দিয়েই বলে থাকি? সেরকমটা না। অতীতকালে না যে নি সব প্রশ্নের উত্তরে কেবল হ্যাঁ বা না হয়, সেসব ক্ষেত্রে অতীতকাল হলেও নেতিবাচক প্রশ্নটিতে না শব্দই ব্যবহৃত হয়। যেমন বিদ্যাসাগরও কি ছোটবেলায় দুষ্টু ছিলেন না? মানে তুমি এবার কি বলবে? হ্যাঁ, বিদ্যাসাগরও দুষ্টু ছিলেন, তাই তো? তাহলে এই যে হ্যাঁ বা না এতে যে উত্তরটা হবে, অথবা না দুষ্টু ছিলেন না, যদি এরকম হয়, তাহলে এই ধরনের বাক্য যখন আমরা বলবো, যে যেমন ধরো বিদ্যাসাগরের থেকেও বড় কথা আমরা কার কথা পাই? নরেন, তাই না? বিলে, অর্থাৎ আমাদের বিবেকানন্দের কথা। বিবেকানন্দের ছোটবেলার গল্প আমরা অনেকে শুনেছি বা পড়েছি, যাই হোক। তো আমরা কিন্তু জানি যে বিবেকানন্দ ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে বিবেকানন্দ কি ছোটবেলায় দুষ্টু ছিলেন না? বিলের দুষ্টুমির গল্প তোমরা কি পড়োনি? দেখো, যখন বলছি যে পড়োনি, তখন আবার নি চলে আসছে, কিন্তু দুষ্টু ছিলেন না সেখানে আবার না ব্যবহার করছি। তার মানে অতীতকালে যাই হোক না কেন, সেটা আমরা নি এবং না দুটোই ব্যবহার করতে পারি। ঠিক? নয় শব্দটির ব্যবহার একটু ভিন্ন রকমের। নয় এই শব্দটার ব্যবহার একটু ভিন্ন রকমের। নয় মূলত নামপদের পরে বসে। কোথায় বসে? বলছে নামপদের পরে বসছে। যেমন এ তোমার কাজ নয়। অনেক সময় এমন নয়, তা নয় প্রভৃতি গঠন করে বাক্যকে জটিল রূপ দেওয়া হয়। যেমন ধরো বলতে হয় যে এমন নয় যে আমি পড়তে খুব ভালোবাসি, মানে হ্যাঁ আমি এই গল্পটা পড়েছি বা এই উপন্যাসটা আমি পড়েছি, কিন্তু এমন নয় যে আমি পড়তে খুব ভালোবাসি, পড়তে ভীষণ ভালোবাসি বলে আমার এত কিছু পড়া আছে, সেটা না। পড়েছি, আমার কখনো ভালো লেগেছে, ইচ্ছা হয়েছে, পড়েছি, সেই অর্থে। আবার বলছে মনে ভাবনা ছিল না তা নয়। দেখো এখানে দুটো না দেখতে পাচ্ছ, মনে ভাবনা ছিল না তা নয়। তাহলে নয়ের বা না বাচক শব্দ দুটো পাচ্ছি আমরা, এটা একটা, এটা একটা। না বাচক দুটি শব্দ। তাহলে মনে ভাবনা ছিল না তা নয়, এটাকে যদি আমি প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করব? তার মানে মনের মধ্যে ভাবনা ছিল। সাধারণভাবে যদি না বাচক বিষয়কে তুলে দিই, মনে ভাবনা ছিল না তা নয়, তার মানে মনের মধ্যে ভাবনা ছিল। ঠিক তো? তাহলে মনে ভাবনা ছিল, এই রূপটাই এখানে প্রকাশিত হচ্ছে। এবার দেখো কি বলেছে দ্বিতীয় উদাহরণটিতে, অর্থাৎ এটাতে দেখব দু প্রকার নাবাচক শব্দ ব্যবহার করায় সম্পূর্ণ বাক্যটির অর্থ কিন্তু অস্তর্থক বা হ্যাঁ বাচক হয়ে গেছে। যেটা আমি এখনই বলে দিলাম যে দুটো আমরা নাবাচক শব্দ ব্যবহার করেছি। যদি এটা বলে দিতাম যে মনে ভাবনা ছিল না, তার মানে ছিল না, পরিষ্কার। আর তারপরে যেই বলে দিয়েছি তা নয়, তাহলে দুটো নাবাচক শব্দ এসে কি করেছে, না আর না মিলে হ্যাঁ হয়ে গেছে। ঠিক? তাহলে সেই রকমই এখানে হয়েছে, দুটো না না মিলে একটা হ্যাঁ বাচক হয়ে গেছে। এবার বলা হচ্ছে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য। নির্দেশক কোনো কিছুকে নির্দেশ করবে, বা বিবৃতি অর্থাৎ কোনো কিছুর বর্ণনা দেবে। দেখো শব্দের মধ্যেই লুকিয়ে আছে, আমাদেরকে মুখস্থ করতে হবে না যে আচ্ছা হ্যাঁ এটা ছিল নির্দেশক, এটা ছিল বিবৃতি, এই সেই পড়ার দরকার নেই বাবা। দেখো নামেতেই তো আছে যে নির্দেশক, মানে নির্দেশ করছি কোনো কিছুকে। তাহলে এই ধরনের বাক্য কোনো ঘটনা বা ভাবের বিবৃতি দেয় বা কোনো কিছুকে নির্দেশ করে। কোনো ভাব বা ঘটনার বিবরণের অতিরিক্ত বিশেষ কোনো মনোভঙ্গি প্রকাশ না পেলেও এই ধরনের বাক্যে বক্তার নিশ্চয়তার বোধটি বিশেষভাবে নজর কাড়ে। যেমন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, তার একলা রমতে কিছু আসে যায় না। তাহলে দেখো মানে আলাদা আলাদা ইনফরমেশন দিচ্ছি, এরকম মনে হচ্ছে না যে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। ধরো কেউ আমাদের গ্রামেতে ঘুরতে এসছে, সে শহরের মানুষ, ভালো করে গ্রাম টাম দেখেনি, কোথায় কি গাছ হয়, কখন কি ফসল হয় সে জানে না। তাকে হয়তো আমি একটা বিবৃতি দিচ্ছি যে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চাষ হয়, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ এখানে পেকে থাকে।
তাহলে আমি তাকে একটা ইনফরমেশন দিচ্ছি, এইরকম মনে রাখবে। তাহলে কোনো কিছু ইনফরমেশন দিচ্ছি, সেটা একটা বিবৃতি দিচ্ছি, তার একলার অমতে কিছু আসে যায় না। এবার একটা নর্মালি হয়তো কোনো একটা ঘটনাকে ভেবে নাও যে তুমি একটা কোথাও যাওয়ার জন্য প্ল্যান করছো, 4-5 জনকে নিয়ে করছো, একজন খালি বলছে যে না যাওয়া হবে না, বাকি সবাই রাজি আছে যাবে। তাহলে তোমার কি মত যে হ্যাঁ 5 জনের মধ্যে একজন না বলেছে বলে আমার কিছু যায় আসে না, 4 জন তো যাবে বলেছে, ঠিক আছে যাব। তাহলে সেই রকম একটা বিবৃতি দেওয়া হচ্ছে যে ওর একা না বলেছে বলে এটাতে কিছু এসে যায় না। একটা সাধারণ বিবৃতি, না কাউকে মানে কোনো কিছু আগ্রহ, কোনো অনুরোধ বা কিছু বোঝাচ্ছে না, এখানে কোনো রকম আদার্স কোনো প্রশ্নসূচক কিছু বোঝাচ্ছে না, সাধারণ একটা বিবৃতি বাক্য, সেটা হয়ে যাচ্ছে তাহলে নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য। ওপরের উদাহরণ থেকে স্পষ্ট যে বিবৃতিমূলক বাক্য অস্তর্থক এবং নঙর্থক দুইই হতে পারে। এখানটা মাথায় রাখবে। এই যে এখানে বলছে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বীজ পাকিয়ে থাকে, এখানে কোনো না বাচক বিষয় আছে নেই, তাহলে এটা হ্যাঁ বাচক, তাই তো? না বাচক কিছু নেই মানে এটা হ্যাঁ বাচক, আর তার একলার অমতে কিছু আসে যায় না, এই যে না এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটা না বাচক। তাহলে বিবৃতি বাক্য যেগুলো হয় সেগুলো হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও হতে পারে। কোনো ঘটনা বা ভাবের বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তাকে সদর্থক বা অস্তর্থক নির্দেশক বাক্য বলা হয়। কোনো কিছু যদি বিবৃতি ঘটনা তোমার না বাচক কোনো কিছু নেই, তাহলে সেইভাবে যদি প্রকাশিত হয় তাহলে কি বলবো, সদর্থক বা অস্তর্থক, তার সাথে আবার নির্দেশক বা বিবৃতিমূলক, তাহলে সদর্থক বা অস্তর্থক নির্দেশক বাক্য তাকে বলা হবে। যেমন টেনিদা নড়ে চড়ে বসলো, টেনিদা নড়ে চড়ে বসলো, এই যে বসাটা, সেই যে নড়ে চড়ে বসেছে, এটাতে কি যায় আসে, কিছু আছে না বাচক কিছু নেই, কিন্তু একটা বিবৃতি দিলাম, তাহলে হ্যাঁ বাচক বিবৃতিমূলক, দুটো মিলে হয়ে গেল অস্তর্থক নির্দেশক। আবার ধরো যে বাক্যে কোনো ঘটনা বা ভাবের অস্তিত্ব বিবৃতির মাধ্যমে অস্বীকৃত হয়, বিবৃতিটা এমনই দিচ্ছি যে সেই ভাবের অস্তিত্বটা, মানে যে ঘটনা বা ভাবটা ঘটেছে সেটার অস্তিত্বটাকে আমি নাকচ করে দিচ্ছি, সেই রকম যদি হয়। যেমন আমি এখানে সাম্রাজ্য স্থাপন করিতে আসি নাই, মানে কি বিবৃতিটা এমন ভাবে দিচ্ছি যে আমি যে এখানে কেন এসেছি, আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসিনি, পরিষ্কার কথা। তাহলে এই যে কথাটা বলে দিল আসি নাই, এর মাধ্যমে কোনো একটা নাকচ করাকে বোঝাচ্ছে, না বাচক কিছুকে বোঝাচ্ছে, রাইট? তাহলে এটা হয়ে গেল কিন্তু নঙর্থক বিবৃতিমূলক। তাহলে আমরা দু রকম বিবৃতিমূলক পেলাম, এখানে বিবৃতি বা নির্দেশক যাই লেখো না কেন তার আবার দু রকম ভাগ, একটা হচ্ছে অস্তর্থক আর একটা হচ্ছে নঙর্থক। ঠিক আছে, তাহলে অস্তর্থক নঙর্থক ওগুলো কিন্তু আলাদা রকম ভাবেও আলাদা আলাদা বাক্যের ভাবকে বোঝায়, আর এই ভাগের মধ্যেও আবার পড়ে। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা এখনো অবধি কি কি পড়লাম আগে একটুখানি মনে করে নিই। প্রথমে পড়েছি হ্যাঁ বাচক বা না বাচক, হতে পারে সেটা হ্যাঁ সূচক কিছু বোঝাচ্ছি, হতে পারে সেটা না দিয়ে কিছু একটা না বাচক বোঝাচ্ছি। তার গঠনগত দিক থেকেও যেমন সেটা হ্যাঁ কিংবা না এতে যেতে পারে, অর্থগত দিক থেকেও হতে পারে, কিন্তু গঠন আর অর্থ আবার আলাদাও হয়ে যেতে পারে। ঠিক যেমন আমরা কি বললাম যে আমি সেখানে যাব না এমনটা তো বলিনি, বা আমি মেলায় যাব না এমনটা তো বলিনি। তার মানে কি আমি মেলায় যাব না, না বাচক আসছে, এমনটা তো বলিনি, আবার না বাচক আসছে, দুটো না মিলে কি হয়ে গেল, আমি মেলায় যাব। ঠিক, তাহলে অর্থ বলছে হ্যাঁ বাচক, কিন্তু আমরা লেখার সময় করে দিচ্ছি না বাচক কিছু, রাইট? এটা হয়ে গেল। আর যেটা পেলাম বিবৃতি বা নির্দেশক, কোনো কিছুকে নির্দেশ করে কিছু বলছি, কোনো সাধারণ কোনো বাক্য বলছি, বিবৃতিমূলক যেটাকে বলে থাকি, সেইগুলো মূলত আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ওটা গঠনগত দিক থেকে বা অর্থগত দিক থেকে হ্যাঁ বাচকও হতে পারে, না বাচকও হতে পারে, যেমনটা আমরা এক্ষুনি দেখলাম। হয়ে গেল, এই অবধি আমরা বুঝে গেছি ম্যাম। তাহলে নেক্সট যাই। নেক্সট বলছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক তো সেই ছোট থেকে পড়ে আসছি, সেই প্রশ্ন কবিতা থেকে পড়ে আসছি বোধ হয়, তাই না? সেই
মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, ওরকম সময় থেকে আমরা পড়ে আছি যে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক। এটা বাংলার হতে পারে, ইংরেজির হতে পারে, সব দিক থেকে আমরা পড়েছি। বলছে এই বাক্যগুলি বক্তার প্রশ্নসূচক প্রকাশের নিদর্শন। এই ধরনের বাক্যে কোনো ভাব, বিষয় বা ঘটনা সম্পর্কে কোনো একটি জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে ওঠে। যাই বলি না কেন তার মধ্যে একটা জিজ্ঞাসার ভাব প্রধান হয়ে যাবে, যে আচ্ছা তাই নাকি, এরকম একটা ব্যাপার। তো সেটা কি দেখো, যেমন বইয়ের উদাহরণ হিসেবেই দেখো যে তোমরা কেউ খুশাল খাঁ খট্টকের গজল জানো? তোমরা কেউ খুশাল খাঁ খট্টকের গজল জানো? এবারে এটাকে কি বলবে? কেউ কেউ বলবে যে হ্যাঁ জানি, কেউ কেউ বলবে যে না জানি না। ঠিক, দরজা খুলছিল না কেন, এবার এইটাতে হ্যাঁ অথবা না বলতে পারবে। ঠিক তো, দরজা খুলছিল না কেন, এটাতে তুমি হ্যাঁ অথবা না বলতে পারবে কি? হ্যাঁ দরজা খুলছিল না, না দরজা খুলছিল না। আরে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে দরজাটা খুলছিল না কেন, তোমার কাছে চাবি ছিল না, বা তুমি দরজা খুলতে পারোনি, তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই দরজা খোলা হয়নি, কিছু তো একটা ঘটেছে। তার মানে তোমাকে এখানে কিন্তু ঘটনার বিবরণ দিতে হবে, তাই তো? ঘটনার বর্ণনা করতে হবে যে কেন দরজাটা খুলছিল না, একটা বর্ণনা। তাহলে বলছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য অস্তর্থক বা নঙর্থক হতে পারে, তবে এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনার অবকাশ আছে। প্রশ্নসূচক বাক্যের দুটি বৈশিষ্ট্য বা ধরন আছে, বিশিষ্ট ধরন আছে। এক হচ্ছে ক প্রশ্ন বা WH কোয়েশ্চেন্স। ইংরেজিতে পড়েছো বুঝি? ক প্রশ্ন বা WH কোয়েশ্চেন্স মানে এই যে কেন, কেন ঘটলো না, তুমি কেন স্কুলে আসোনি, কেন হোমওয়ার্কটা হয়নি, এই যে যখন হয় এই জিনিসগুলো হচ্ছে WH কোয়েশ্চেন্স এর মধ্যে পড়ে, যেটা আমাকে একটা ঘটনার বর্ণনা দিতে হয় যে এই কারণে এটা হয়নি। ওকে, হয়ে গেল। নেক্সট বলছে হ্যাঁ বা না প্রশ্ন, যেটা প্রথমটায় দেখেছি যে তুমি কি এটা জানো, আচ্ছা তুমি কি, তোমার কাছে কি দুটো পেন হবে, হ্যাঁ হবে, বা না হবে না, এই যে ব্যাপারটা। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে দুই রকমের প্রশ্ন। এবার একটুখানি ডিটেলসে দেখে নিই। ক প্রশ্ন বা WH কোয়েশ্চেন্স এর মধ্যে পড়বে কি, কেন, কিভাবে, কারা, কোথায়। কিটা দেখো কয় দীর্ঘই কি, কিন্তু কয় হর্ষই কি নয়, কয় দীর্ঘই কি, কেন, কিভাবে, কারা, কোথায়, কখন, কবে, কেমন বা কেমন করে প্রভৃতি অব্যয়, ক্রিয়া বিশেষণ, সর্বনাম বিশেষণ সহযোগে প্রশ্ন তৈরির কৌশল। বাংলায় যেমন এই প্রশ্নবাচক উপাদানগুলি ক দিয়ে শুরু হয় বেশিরভাগই, দেখো কি, কেন, কিভাবে, কারা, কোথায়, কবে, কেমন করে, সব ক দিয়ে, সেই জন্য বলা হচ্ছে ক প্রশ্ন। আর এটাতে বলা হচ্ছে কি ক দিয়ে শুরু, আর ইংরেজিতে কি হচ্ছে WH দিয়ে, হুইন, হোয়ার, হোয়াট, হুইচ, হুম, সব WH দিয়ে স্টার্ট হচ্ছে, সেজন্য WH কোয়েশ্চেন্স। এই কারণে এদের মাধ্যমে তৈরি প্রশ্নগুলিকে ক প্রশ্ন বা WH কোয়েশ্চেন্স বলা হয়ে থাকে। যেমন কোথায় গেছিলে, কোথায় গেছিলে, তুমি হয়তো বললে যে বাজার গেছিলাম, ঠিক আছে, এটার উত্তর, উত্তর তুমি যা হোক কিছু দিতে পারে, বাজার গেছিলাম, আমি নর্মালি একটা লিখলাম। ঠিক, বেগুন ছাড়া আর কি খাও না, বেগুন ছাড়া আর কি খাও না, এই যে কি মানে এখানে বলছে বেগুন ছাড়া আর কি খাও না। তুমি হয়তো বলে যে বেগুন ছাড়া আমি আর ঢ্যাঁড়স খাই না, ঢ্যাঁড়সটা আমার খুব বাজে লাগে, লাল লাল করে, তাহলে তুমি বলতে পারো যে ঢ্যাঁড়স খাই না, বা হয়তো আদার্স কিছু, পেঁপে খাই না। তোমার ইচ্ছে মতো তুমি উত্তর দিতে পারো। ঠিক, কখানা বই রে, বলছে কখানা বই আছে তোমার কাছে, কখানা বই, বলে দিলে কিছু একটা, 10খানা বই। এটা কিন্তু এটার উত্তর নয়, আমি জাস্ট বলছি যে এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমরা কিভাবে উত্তর দিতে পারি, একটা ধরনটাকে বললাম। এই সব ক্ষেত্রে প্রশ্ন বাক্যের গঠন অস্তর্থক হলে হলে তার অর্থও অস্তর্থক হয়। কি বলছে, গঠনটা যদি অস্তর্থক হয় অর্থাৎ হ্যাঁ বাচক হয়, গঠন যদি অস্তর্থক হয় তাহলে অর্থও অস্তর্থক হয়, আর গঠন যদি নঙর্থক হয় তাহলে অর্থও নঙর্থক হয়।
উপরে উদাহরণে যেমন প্রথম আর তৃতীয় বাক্যটি অস্তর্থক, দ্বিতীয়টা নঙর্থক। যেমন দেখো, কোথায় গেছিলে? বাজারে গেছিলাম। কখানা বই? 10খানা বই। ওটা হ্যাঁ বাচক জিজ্ঞেস করেছে, আমিও হ্যাঁ বাচকে উত্তর দিয়েছি। কিন্তু মাঝখানেটা বলেছে বেগুন ছাড়া আর কি খাও না, আমি বললাম ঢ্যাঁড়স খাই না। দেখো এটা কি হয়ে গেল? না বাচক হয়ে গেল, তাই তো? হলো তো? সেই জন্য বলা হচ্ছে প্রথম আর তৃতীয়টা হ্যাঁ বাচক হলেও দ্বিতীয় বাক্যটি নঙর্থক। এবার বলছে হ্যাঁ অথবা না এর প্রশ্ন। এই জাতীয় প্রশ্নের বৈশিষ্ট্য এই যে এর উত্তর সর্বদাই হ্যাঁ অথবা না লিখতে হয়। যখন জিজ্ঞাসা করা হয় কি খাবে, দেখো কয় দীর্ঘই আছে কিন্তু, কি খাবে, তখন এই প্রশ্নের উত্তর হতে পারে অজস্র, অসংখ্য। মানে কি, যা খুশি তাই। কি খাবে বলতে তুমি যা খুশি তাই লিখতে পারো, যে আমি চা খাবো, আমি বিস্কুট খাবো, আমি মুড়ি খাবো, আমি রুটি খাবো, আমি চাউমিন খাবো, আমি এগরোল খাবো, যা খুশি তাই অজস্র জিনিস তুমি এখানে বলতে পারো, অসংখ্য কোনো কিছু বলতে পারো। কিন্তু যদি বলি খাবে কি, তাহলে তোমাকে কি বলতে হবে? হ্যাঁ কিংবা বলতে হবে না। ধরো তোমাকে আমি তোমার আফটার ডিনার, তুমি ডিনার করে নিয়েছো, তারপর তোমাকে বললাম যে চলো আমাদের এখানে একটু ঘুরে আসি। পাশে ঘুরতে নিয়ে গেছি, ঘুরতে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বললাম যে চা খাবে কি, জিজ্ঞেস করলাম। তোমার প্রথমেই তো মুখটা একটুখানি বিরক্তির ভাব হবে যে ম্যাম ডিনারের পর কি কেউ চা খায়? তারপরে তুমি কি বলবে? আলটিমেটলি তুমি তো আমাকে ওই উত্তরটা দিতে পারবে না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি চা খাবে কি, তুমি বলবে না, রাতে চা খাই না, বা এখন চা খাবো না। না বাচকে উত্তরটা হয়তো তুমি দেবে, ঠিক তো? তাহলে এখানে দেখো হ্যাঁ অথবা নাতে আমাদেরকে উত্তর দিতে হচ্ছে। উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। লক্ষণীয় প্রথম উদাহরণটিতে ক প্রশ্নের নিদর্শন, এক্ষেত্রে প্রশ্নবাচক সর্বনাম কি দিয়ে সবসময় ক্রিয়ার আগে বসে থাকে। মূলত হচ্ছে এখানে দুটো জিনিস মনে রাখবে, কয়ে দীর্ঘই কি হলে এখানে উত্তর হবে বর্ণনামূলক, আর কয়ে হস্যই কি দিয়ে প্রশ্ন হলে উত্তর হবে হ্যাঁ অথবা না। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখলেই হবে। কয়ে হস্য এর ক্ষেত্রে কি হয় আর কয়ে দীর্ঘ এর ক্ষেত্রে কি হয়। বেশ, পরেরটায় যাওয়া যাক। অপরদিকে দ্বিতীয় উদাহরণে কয় হস্যই অব্যয়টি বাক্যের শেষে বসে ক্রিয়া সম্বন্ধীয় প্রশ্ন করেছে, এটা আমি বলেই দিলাম। এই ধরনের প্রশ্ন গঠন অস্তর্থক হলেই অর্থ সদর্থক হবে এমন বলা যায় না, উল্টোটাও সত্যি। অর্থাৎ নঙর্থক গঠনের প্রশ্ন অর্থগতভাবে অস্তর্থক হতে পারে। যেমন দেশের এই দুর্দিনে তুমি কি চুপ করে বসে থাকবে? কি জিজ্ঞেস করা হলো? গঠনগতভাবে কি এটা? দেশের এই দুর্দিনে তুমি কি চুপ করে বসে থাকবে? এখানে না বাচক কিছু নেই ম্যাম, তাহলে এটা গঠনগতভাবে অস্তর্থক বাক্য। কিন্তু তোমাকে আমি জিজ্ঞেস করছি যে দেশের এই যে দুর্দিন, তুমি কি এইভাবে পায়ের ওপর পা তুলে চুপ করে বসে থাকবে? তুমি বলতে বাধ্য হবে যে না না ম্যাম, আমি চুপ করে বসে থাকবো না, আমাকে তো কিছু একটা করতেই হবে, আমি তো লড়াই করব। না না একদম আমি বসে থাকার ছেলেই নয়, আমি বসে থাকার মেয়েই নয়, আমাকে ভালো কিছু একটা করতেই হবে। তার মানে কি হলো, প্রশ্নটা আমি হ্যাঁ বাচকে করলেও তোমাকে উত্তরটা দিতে হচ্ছে কিন্তু না বাচকে, ঠিক তো? তাহলে তুমি কি দুর্দিনে চুপ করে বসে থাকবে? উপরের প্রশ্নের গঠন গঠন অস্তর্থক হলেও নেতিবাচক উত্তরের প্রত্যাশা প্রশ্নটির মধ্যে প্রচ্ছন্ন হয়ে রয়েছে। তার মানে তোমাকে এখানে বলতে হবে যে না, চুপ করে বসে থাকবো না, থাকবো না। আবার যদি বলি এই বিপদে তুমি কি নিজেকে জনসেবায় নিয়োজিত করবে না? আবার দেখো প্রশ্নটাকে ঘুরিয়ে দিল কিন্তু একটু। এই বিপদে তুমি কি নিজেকে জনসেবায় নিয়োজিত করবে না, না বাচক দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নটার উত্তর কি হবে? গঠনগত দিক থেকে যতই নঙর্থক হোক, এটা কিন্তু হ্যাঁ বাচক উত্তর হবে। তুমি কি জনসেবায় নিয়োজিত করবে না, তুমি বলবে যে হ্যাঁ নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব, তাই তো? বেশ, তাহলে দু রকম জিনিস আমরা পেলাম, যে গঠনগত দিক থেকে হ্যাঁ বাচক হোক
বা নাবাচক হোক, তার উত্তরটা যে সরাসরি ভাবে সেটাই সেই বাচকই হতে হবে, অর্থাৎ হ্যাঁ বাচক থাকলে হ্যাঁ বাচক হতে হবে, অথবা না বাচক থাকলে না বাচকই হতে হবে, এমনটা নয়। কখনো কখনো দুটোই হতে পারে বিপরীতমুখী, অর্থাৎ হ্যাঁ বাচক থাকলে সেটা না হয়ে যেতে পারে, না বাচক থাকলে সেটা হ্যাঁ হয়ে যেতে পারে। ঠিক। প্রশ্নসূচক প্রকাশের অন্য ধরনগুলির মধ্যে কি কি পড়ে? এটা দেখো, প্রশ্নসূচক প্রকাশ আরো কিছু কিছু পড়ে, যেগুলো হচ্ছে আমরা বলতে পারি যে খুব একটা ইম্পর্টেন্ট ভাগ নয়, কিন্তু হ্যাঁ আমাদের এই কথা বলার ধরন, তার ভাবনা, তার অর্থ ইত্যাদির উপর নির্ভর করে এই জিনিসগুলো হয়ে থাকে। এবার কি কি হয়, একটা বলছে লগ্ন প্রশ্ন, লেজুর জুড়ে দেয় যেটা লগ্ন। কথ্য বিষয়ে সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে লগ্ন প্রশ্ন। যেমন তুমি যাবে তাই তো, ধরো ধরো এই লগ্ন প্রশ্নটাকে কিভাবে মনে রাখবে, ধরো তোমার দিদির বিয়ে, এদিকে তোমার পরীক্ষা আছে দুদিন পর, ঠিক আছে, বাবা মা বলেছে যে এইসব বিয়ের লগ্ন কত আসবে যাবে, আর দিদির বিয়েতে যেতে হবে না, তো সামনে পরীক্ষা আছে, পড়াশোনাটা ভালো করে কর। তুমি নাছোড় বান্দা, তুমি বলছো না না আমি দিনরাত বেশি করে পড়ে পড়ে পড়াটাকে কভার করে রাখবো, দিদির বিয়েটা কাটিয়ে এসে হাতে আর দুদিন সময় আছে, সেই দুদিনে রিভিশন করে নেব, নিয়ে আমি পরীক্ষা দিতে যাবো, আমি ঠিক যেতে পারবো। তখন তোমার বাবা কি বললো, ও তুমি তাহলে যাবে তাই তো, মানে আমাদের কথা আর শুনবে না, তোমাকে যেতেই হবে বিয়ে বাড়িতে, বা তুই তাহলে যাবি তাই তো। এই যে ব্যাপারটা হলো, তাহলে কি হলো, যে তুই যাবি তাই তো, এই যে তাই তো জায়গাটাকে দেখো, এটা এক্সট্রা জোড়া হলো তো, তুমি যাবে, জিজ্ঞাসা চিহ্ন দিলেও হতো, তুমি যাবে, কিন্তু সেটা না করে তুমি যাবে তাই তো, হ্যাঁ আমি যাব, এই যে একটা ব্যাপার হচ্ছে, তাহলে এক্সট্রা যখনই জুড়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লগ্ন প্রশ্ন। তাহলে এই বিয়ে বাড়িটা মনে রাখবে, বিয়ে বাড়ির লগ্ন হয়, আমরা বলে থাকি যে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে বা ইত্যাদি, মানে মনে রাখার জন্য জাস্ট একটা এক্সাম্পল। এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখে এসো না বাবা, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে, একদম না, শুধুমাত্র মনে রাখার জন্য এটা। কেমন, তাই না, আচ্ছা, নাকি প্রভৃতি অব্যয়যোগে এই ধরনের প্রশ্ন তৈরি হয়ে থাকে। সামাজিক আলাপচারিতার প্রশ্ন, আবার বলছে সামাজিকভাবে মানুষের সাথে আলাপচারিতা করছো, এর মূল লক্ষ্য হচ্ছে সৌজন্য প্রকাশ। সৌজন্য প্রকাশ, কারোর সঙ্গে ভালো ব্যবহার, সেটার ক্ষেত্রে কিরকম প্রশ্ন হয়, যেমন ভালো আছেন তো, এখানে ভালো আছেন বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারতাম আমি, ভালো আছেন স্যার, ভালো আছেন ম্যাম, ভালো আছেন জিজ্ঞেস করতে পারি, কিন্তু ভালো আছেন তো একটা যেন মনের আবেগকে প্রকাশ করি আমরা এই তোটা দিয়ে, ভালো আছেন তো, একটা মানে সুন্দর মিষ্টতা একটা আছে, তাই না। তারপর ধরো কারোর নাম দিয়ে বলতে পারি যে অমুক বাবু বাজারে চললেন, জিজ্ঞেস করতে পারি, কিন্তু আমরা কিটাকে অনেক সময় ইউজ করি, যে কি সুধানাথ বাবু বাজারে চললেন, যে কি সুধানাথ বাবু, বা যাই হোক যে কোনো নাম ইউজ করো না কেন, এই যে কি শব্দটাকে আমরা এক্সট্রা ইউজ করি বাজারে চললেন এরকম জিজ্ঞেস করার আগে, এটা একটা আলাপচারিতার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আর এটা বলছে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন, এটা একটা কি হয়, যে কোনো কিছু স্পর্ধা দেখা যাবে, নামের মধ্যেই আছে প্রতিস্পর্ধা, মানে কোনো কিছু স্পর্ধা দেখাবে, যে না না আমি ওকে ভয় পাই নাকি, এই যে আমি ওকে ভয় পাই নাকি, কি বললাম, না কি, না বাচক, কিন্তু এটার উত্তরটা কি, যে আমি ওকে ভয় পাই না, ঠিক, মানে আমার মধ্যে ওর প্রতি কোনো ভীতি নেই, সেই হিসেবে। তাহলে এই ধরনের প্রশ্নে বলছে বক্তার প্রতিস্পর্ধী ভাব, অর্থাৎ যে স্পর্ধার ভাব যেটা বললাম, স্পর্ধা, এই ভাবটা ফুটে ওঠে। এই ক্ষেত্রে গঠন ও অর্থের মধ্যে সঙ্গতি নাও থাকতে পারে, যেমন বলছে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, আমি কি ভিখারি রাঘবকে ভয় পাই, তাহলে না, না বাচক একটা বোঝাচ্ছে, যে না ডরাই না বা ভয় পাই না। কই দেখি কি পড়ছো, কয় দীর্ঘই আছে, তাহলে কয় হর্ষই নয়, যে হচ্ছে কই দেখি পড়ছো কি, তখন কিন্তু কয় হর্ষইটা হলে শেষে চলে আসবে, কই দেখি পড়ছো কি, তখন তো বলে হ্যাঁ হ্যাঁ পড়ছি পড়ছি, কিন্তু এখানে বলা হচ্ছে কই দেখি কি পড়ছো, কি কয় দীর্ঘই, মানে একটা দীর্ঘ উচ্চারণ করছি, কি পড়ছো, তখন তোমাকে বলতে হবে যে কি পড়ছি।
উপরে দুটি উদাহরণে দেখবে গঠন অস্তর্থক হলেও নেতিবাচক উত্তর এই স্পর্ধিত প্রকাশের মধ্যে প্রচ্ছন্ন হয়ে আছে। ঠিক, নেক্সট এবার বলা হচ্ছে আবেগ সূচক, মানে কোনো কিছুর আবেগ বোঝাবে। কি কি আবেগ? মানেই হচ্ছে দুঃখ, বেদনা, আনন্দ, সুখ, যাই বলি না কেন মনের যে কোনো রকম ভাবটাকে প্রকাশ পাবে। কেমন? এই ধরনের বাক্যে প্রকাশিত হয় মনের দুঃখ, আনন্দ, বিস্ময় প্রভৃতি আবেগ ও তজ্জনিত নানাবিধ উচ্ছ্বাস। যেমন আহ কি আরাম, একটা আনন্দের প্রকাশ, একটা আরামের প্রকাশ। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আহা, মানে বিস্ময়, একটা অদ্ভুত দৃশ্য দেখে যে বিস্ময় প্রকাশিত হয়। বাহবা কি দারুণ খেলা, একদম উচ্ছ্বাস, আনন্দের উচ্ছ্বাস হচ্ছে তখন, আরে বাহ 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 কি দারুণ খেলা চলছে, অসাধারণ। তারপরে আবার বলছে ঘৃণার প্রকাশ, ছি কি অন্যায় আচরণ, এই আচরণ কেউ করে, ছি 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 ছি। এই যে মানে কারোর প্রতি ঘৃণা বশত আমরা ছি বা এই ধরনের কথা বলে থাকি। তাহলে এগুলো আমরা বিভিন্ন রকমের উচ্ছ্বাস, আনন্দ, ঘৃণা ইত্যাদি মনের আবেগগুলোকে দেখতে পেলাম, সেই জন্য এটা আবেগ সূচক। আবেগ সূচক বাক্য আবার অস্বর্থক নঅর্থক দুই প্রকারই হতে পারে। নেক্সট হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এই ধরনের বাক্যে প্রকাশ পায় আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, নিষেধ ইত্যাদি। অনুজ্ঞা এই শব্দটার সঙ্গে হয়তো তোমরা মিলিয়ে মনে রাখতে পারবে না, তবে এতগুলো বাক্যের যতগুলো ভাগ আমরা পেয়ে গেছি তার মধ্যে দেখো এইটাই একটা বাকি রয়ে গেছে যে হ্যাঁ আমরা কাউকে হয়তো বলছি যে একটা কোনো কিছুর আর কি আদেশ দিচ্ছি যে এই কালকে তুমি এটা করে আনবে, কিংবা উপদেশ দিচ্ছি দেখো বাচ্চা তোমাদের কিন্তু এইরকম করা উচিত হয়নি, তুমি যদি এটা না করতে তাহলে ভালো হতো, একটা উপদেশ দিচ্ছি, তাই তো? তার মানে বলতে পারো যে এই যে গুরুজনরা অর্থাৎ শিক্ষকরা, বাবা মায়েরা যে সমস্ত আচরণগুলো বাচ্চাদের প্রতি করে থাকেন সেই রকমের জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসে হচ্ছে এই অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে। কিংবা হয়তো কখনো আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরো বড় হও বাবা, মানুষের মতো মানুষ হও বাবা, এই যে বলছি আমরা, তাহলে সেগুলোও কিন্তু এই অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তাহলে কি কি আসছে? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, নিষেধ ইত্যাদি। এই ধরনের বাক্যে বক্তার ইচ্ছা নির্বাচন নৈতিক অবস্থানটি সূচিত হয়। বক্তার ইচ্ছার অনুরূপ বক্তব্য জ্ঞাপিত হয় বলে এই ধরনের বাক্যের নাম হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞা বাক্য গঠন ও ভাবের দিক থেকে অস্তর্থক নঅর্থক হয়ে থাকে। সেম, মানে যতগুলো আমরা ভাগ পেয়েছি সবেরই অস্তর্থক নঅর্থক হয়। যেমন এগিয়ে চলো, বৃথা সময় নষ্ট করো না, দেখিস আমাদের ভুলিস না। মানে তাহলে কি এটা তোমাদেরকে দেখো একটা উপদেশ দিচ্ছি যে এগিয়ে চলো, চলোই বেটি, চলতেই থাকো, এগিয়ে চলো। আর হচ্ছে বৃথা সময় নষ্ট করো না, উপদেশ দিচ্ছি। এটা ধরো আদেশ বলে দিচ্ছি, আদেশ এগিয়ে চলো, এটা হচ্ছে উপদেশ দিচ্ছি যে বৃথা সময় নষ্ট করো না বাবা, সামনে পরীক্ষা আছে। উপদেশ দেখিস আমাদের ভুলিস নে, এটাকে কি বলতে পারি? এটা অনুরোধ বলতে পারি। ঠিক, উপরের প্রথম তিনটি উদাহরণ থেকে দেখা যাবে যে অনুজ্ঞাবাচক বাক্যে ক্রিয়াপদের মধ্যম পুরুষ বা তুমি পক্ষের সাধারণ রূপ থাকলে, তুই বা আপনি রূপে না থাকলে ক্রিয়াটির সঙ্গে প্রায়ই ওকার যুক্ত হয়। কেমন? যেমন বলছে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, মানে যদি এটা তুই বা আপনি রূপে না থাকে তাহলে তো ওকারটা যুক্ত হবেই। জ্বালো, করো, চলো, বলো, সবেতেই ওকার হবে। ঠিক, এখানে আমি কয়েকটা লিখে দিচ্ছি, করো, বলো, চলো ইত্যাদি। বেশ, নেক্সট বাংলায় ভাব অনুযায়ী বাক্যের আরো কিছু প্রকারভেদ আছে, যেমন ইচ্ছাবোধক বাক্য আর শর্তসূচক বাক্য। এই ভাগগুলো নিয়ে পরবর্তী শ্রেণীতে আলোচনা করা হবে। এই ভাগগুলো তাহলে এখন আমাদের জানার দরকার নেই, আমরা পরবর্তী শ্রেণীতে পরে কখনো পড়বো। একটি ছকের মাধ্যমে এখানে দেখো একটা জিনিস লেখা আছে, বাংলা বাক্যের ভাবগত প্রকৃতি অনুসারে
প্রধান 8 প্রকারের বাক্যগুলিকে সাজিয়ে ফেলা যাক। কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে 6 প্রকারের বাক্য, 8 প্রকারের বাক্য তো দেওয়াই নেই। তাহলে 2 প্রকার আমরা ভেবে নিতে পারি, ইচ্ছাবোধক আর শর্ত সূচক, যে দুটো আমাদের সিলেবাসে নেই। ঠিক, ইচ্ছাবোধক আর শর্ত সূচক। ঠিক আছে, এগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু এগুলো আমরা পড়লাম। নির্দেশক বা বিবৃতিমূলক কোনো কিছুকে নির্দেশ করছে, কিংবা সাধারণ কোনো কিছু বিবৃতি দিচ্ছে, বর্ণনা দিচ্ছে। প্রশ্নবোধক অর্থাৎ কোয়েশ্চেন মার্ক, ক প্রশ্ন অর্থাৎ WH কোয়েশ্চেন হতে পারে, কিংবা হ্যাঁ বা না সূচক হতে পারে। আবেগ সূচক দুঃখ, যন্ত্রণা, বিস্ময়, আনন্দ, এই সমস্ত কিছু প্রকাশ করছে। আর অনুজ্ঞা কোনো উপদেশ দিচ্ছি, কোনো আদেশ দিচ্ছি, কিংবা কোনো প্রার্থনা করছি, আশীর্বাদ দিচ্ছি ইত্যাদি। আর এই সবের মধ্যেই আছে যেটা হ্যাঁ বাচক আর না বাচক শব্দ, অর্থাৎ অস্তর্থক এবং নঙর্থক। এছাড়াও যে দুটো ইচ্ছাবোধক এবং শর্তসূচক, এ দুটো আমরা এখন পড়িনি, আমাদের সিলেবাসে নেই, আমরা পরে ভবিষ্যতে জানব। এবার বলা হয়েছে অর্থের ভিত্তিতে বাক্যের রূপান্তর সাধন। অর্থকে ভিত্তি করে বাক্যটাকে রূপ পরিবর্তন করে দিতে হবে, মানে অর্থটাকে চেঞ্জ করে দিলে হবে না। যদি বলি আমি আজ স্কুলে যাব, তোমাকে না বাচকে করতে দিয়েছে, তুমি বলে দিলে আমি আজ স্কুলে যাব না। যা বাবা, আমি তো বললাম আমি আজ স্কুলে যাব, তুমি অর্থটাকে চেঞ্জ করে দিলে কি করে? সেটা করলে হবে না, কিন্তু আমি যেটা বলছি অর্থটাকে সেম রাখতে হবে, রেখে তোমাকে বাক্যের রূপটাকে চেঞ্জ করে দিতে হবে, যেখানে যেমন ভাবে বলবে তেমন হবে। এবার এটাকে আমি কোয়েশ্চেন হিসেবে নিয়ে এসেছি। যেমন দেখো, একটা বলছে যে সদর্থক বা অস্তর্থক বিবৃতি, সেখান থেকে নঙর্থকে যাব, তার মানে হ্যাঁ বাচক দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে কোথায় যেতে হবে? এখানে না বাচকে যেতে হবে। ঠিক আছে, বেশ, বুঝলাম ম্যাম। তাহলে স্টার্ট করা যাক। রমা চুপ করিয়া রহিল। এটা দেখো ওরা পরিবর্তনটা কিভাবে করেছে, যে রমা কথা কহিল না, বা রমা কিছু বলিল না, তাহলেই তো সে চুপ করে রইল। রমা কথা কহিল না বা কিছু বলিল না, তার মানে রমা চুপ করে থাকলো। এবার বলছে এরা সব ক্ষুদ্র শিল্পী। এবার এটাকে আমাকে না বাচকে নিয়ে যেতে হবে, কিন্তু এরা সব ক্ষুদ্র শিল্পী নয় যদি বলে দিই, তাহলে তো অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি এরকম লিখি, এরা সব ক্ষুদ্র শিল্পী নয়। এ মা, ম্যাম আপনি এটা কি করলেন? এরা সব তো ক্ষুদ্র শিল্পী, অর্থ তো এক রাখতে বলেছে, অথচ আপনি লিখে দিলেন এরা সব ক্ষুদ্র শিল্পী নয়। তাহলে এটা লেখা যাবে না, তাহলে কি করব? এমন নয়, ব্যাস। আর কি, আমরা যদি আর একটা না বাচক দিয়ে দিই তাহলেই হ্যাঁ বাচক হয়ে যাবে। এরা সব ক্ষুদ্র শিল্পী নয়, এমন নয়। বা ধরো আরেকটা লিখতে পারি, এরা খুব একটা বড় শিল্পী নয়, তাহলেই এরা ক্ষুদ্র শিল্পী। ব্যাস। আর একটা দেখো, লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠলো সন্দেহ। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠলো সন্দেহ, তাহলে এটাকে না বাচকে করতে হবে। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায় গলায় সন্দেহ ফুটে উঠলো না, এমন নয়। যেমনটা আমরা দেখেছিলাম সেইভাবে লিখে দিতে পারি। তাহলে লিখি, এখান থেকে লিখছি, লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও সন্দেহ না ফুটে পারলো না। এটা করি, না ফুটে পারলো না।
ঠিক, তাহলে সুধা মজুরের গলাতেও সন্দেহ ফুটে উঠলো। আচ্ছা, একটু দেখে নাও তো এই অবধি তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটুখানি সাইডে গেলাম, দেখো তোমরা যে ঠিকঠাক কি বোঝা যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে আমি নেক্সট যাব। পরেরটায় যাই। আগে তোমরা বুঝে নাও, জানি যে হ্যাঁ হয়তো লাইভে আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তবুও এটা তো আমরা প্র্যাকটিস করছি, তাহলে তো একটু একটু টাইম দিতেই পারি। নেক্সট আবার দেখো তো, নিজেরা চেষ্টা করো না থেকে বলেছে হ্যাঁতে নিয়ে যেতে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না, অবশ্য গাছের গতি প্রায় অদৃশ্য। এই যে যেমন একটা হ্যাঁ বাচকে নিয়ে চলে গেল, তেমনই পরেরটা করো, রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি। তাহলে কি হবে? আমি সাইডে যাচ্ছি, তোমরা চেষ্টা করো, তারপর আমি করব। রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি, তাহলে রঞ্জন সারাটা দিন বাড়িতেই ছিল। সহজ ম্যাম, আমরা তো করে নিয়েছি তাড়াতাড়ি। রঞ্জন সারাটা দিন বাড়িতেই ছিল। লোকটা জানলোই না, এটা এবার কি করে করব? তাহলে লোকটা কি জানলো নাকি জানলো না? কি লিখতে পারি? যে লোকটার অজানা থাকলো। ঠিক তো? পারবো তো? নেক্সট যাই। আবার বলছে সদর্থক থেকে প্রশ্নবোধক, মানে হ্যাঁ বাচক বাক্য আছে, সেটাকে তোমাকে প্রশ্ন মানে কোয়েশ্চেনেতে তৈরি করতে হবে। কেমন? যেমন রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। ওরে বাবা, বেশ তো কঠিন। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কোয়েশ্চেনে কি করলো? রৌদ্রে কি ভিজে বেদনার গন্ধ লেগে নেই? তার মানে দেখো অ্যাকচুয়ালি আমরা নাতেই গেলাম, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, জিজ্ঞাসা সূচক ভাবে নাতে গেলাম। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, তাহলে সেম ভাবে ভাবো, ভোমরা কি যেত না গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে? বলতে পারি আমরা, ভোমরা কি যেত না গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে? থার্ড যেটা বলেছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। বেশ ভালো একটা শব্দ, লাইন। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। তাহলে সেম ভাবে আবারও ভাবো, মাঝখানে কোথাও একটা না বসাবো, দিয়ে কোয়েশ্চেন মার্ক দেবো। লিখতে পারি কি? সমস্ত বাধা নিষেধের বাইরেও কি নেই অস্তিত্বের অধিকার? ঠিক তো? সরি, আমি এটা কোয়েশ্চেন মার্ক গুলোকে দিয়ে দিয়েছি, দাঁড়িয়ে দিয়ে দিয়েছি। বেশ, তাহলে আমরা সদর্থক থেকে কোয়েশ্চেন মার্কেও অর্থাৎ প্রশ্নবোধকেও চলে আসতে পারলাম। এবার নেক্সট দেখি অনুশীলনীর প্রশ্ন।
খুব ভালো বলেছেন, এটাকে বলছে বিস্ময়বোধক বাক্যে পরিণত করো, বিস্মিত হয়েছো এরকম বাক্যে পরিণত করো। খুব ভালো বলেছেন, কি হতে পারে? বাহ, চমৎকার বলেছেন বলতে পারি। বাহ, চমৎকার বলেছেন বলতে পারি কি পারি না? বলো, পারি ম্যাম, পারি ম্যাম। নেক্সট বলেছে খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে। তাহলে এটা একটা বিবৃতি সূচক বাক্য দেখতে পাচ্ছি। খুব ভোরবেলা উঠে অনেকটা দৌড়াতে হবে, একটা সাধারণ বাক্য অর্থাৎ নির্দেশক বাক্য বা বিবৃতি। এটাকে বলছে অনুজ্ঞাতে পরিণত করো, অর্থাৎ তোমাকে কোনো একটা আদেশ উপদেশ দেওয়ার মতো করে বলতে হবে। বাক্যটাকে সেম রাখো, শেষের দিকে গিয়ে একটু চেঞ্জ করে দেবো। খুব ভোরবেলায় উঠে অনেকটা, এইখানে চেঞ্জ করব, দৌড়াতে হবেটাকে কি করব? দৌড়াবে। তোমাকে আমি আদেশ দিচ্ছি যে খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াবে, এইটুকুতে হবে না। ঠিক আছে, দেখো এখানে চেঞ্জ করে দিলাম। তারপর বলছে আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে, না সূচক বাক্যে পরিণত করো। আশ্বিন মাস অথচ ঘাম হচ্ছে, তাহলে কি বলতে পারি? আশ্বিন মাসেও একই রাখছি, আজ ঘাম কমবার নাম নেই। অথবা আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে না এমন নয়। ঠিক, লিখতে পারি। তারপরে দেখো একটা দিয়েছে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা তত মিথ্যে নয়। তত মিথ্যে নয়, তার নয় একটা না বাচক দেওয়া আছে, এটাকে এবার হ্যাঁ বাচকে তুমি পরিণত করো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা ততটা মিথ্যে নয়। তাহলে কি লিখতে পারি? প্রথমটা তো একই রাখবো, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনাটা তত মিথ্যে নয়, অর্থাৎ সত্য। তাহলে আমরা কিভাবে দেখতে পারি যে আমার কেমন যেন মনে হচ্ছে ঘটনাটা সত্য? একটু অদ্ভুত লাগছে ঘটনাটা, কেমন যেন মনে হচ্ছে ঘটনাটা হয়তো সত্য। যেহেতু সন্দেহের একটা ভাব আছে, তাই হয়তোটা দিলাম, নাহলে ঠিক যেন মনের ভাবটা প্রকাশ পাচ্ছে না মনে হলো। তাই বলতে পারি যে আমার কেমন যেন মনে হচ্ছে ঘটনাটা হয়তো সত্য। ঠিক তো? তাহলে দেখো আমরা অনেক রকম বাক্যের কিন্তু চেঞ্জ অর্থাৎ রূপান্তর যেটা, সেটা শিখে গেলাম। যে বিস্ময়বোধক বাক্যতে কিভাবে পরিণত করব, অনুজ্ঞাতে কিভাবে করব, নাতে কিভাবে করব, হ্যাঁতে কিভাবে করব, বিভিন্ন রকম ভাবে। এর আগের গুলো তো হ্যাঁ বাচক না বাচক এবং তার সাথে প্রশ্নবোধক সমস্ত রকম পরিবর্তন আমরা শিখেই গেছি। বেশ, তাহলে আজকে আমরা যা যা শিখলাম, যে বাক্যের অর্থগত শ্রেণী, এটা আমরা পড়েছি। আর সেই শ্রেণীর মধ্যে কি কি পেয়েছি? হ্যাঁ বাচক, 2 পেয়েছি না বাচক, 3 পেয়েছি কি তোমরা বলবে? নির্দেশক, তাই তো?
4 পেয়েছি, নির্দেশকের পর অনুজ্ঞা, না তার আগে কিছু একটা পেলাম যেন, নির্দেশকের আগে কি একটা পেলাম, আমি তো নিজেই ভুলে গেলাম। নির্দেশকের আগে আমরা কি দেখলাম? নির্দেশকের আগে পেয়েছি, এই পরে পেয়েছি আবেগ, আবেগ সূচক। তারপরে 5 নম্বরে পেয়েছি অনুজ্ঞা। ঠিক, নির্দেশক, আবেগ সূচক, অনুজ্ঞা, আর কি পেলাম? এগুলোই। আর একটা কিছু তো পেলাম, আর একটা পেয়েছি প্রশ্নবোধক। এই সমস্ত ভাগগুলো আজকে আমরা পড়েছি। এই সবগুলোরই চেঞ্জেস, এগুলোই তোমাদের থাকবে কিন্তু কোয়েশ্চেন, আর এর সাথে করবে অনুশীলনী। ঠিক, তোমাদের যা যা অনুশীলনের প্রশ্নোত্তর আছে সেগুলো পড়বে। আমরা সামারির মধ্যে যা যা পেয়েছি আজকে, এক হচ্ছে যে যে ভাগগুলো লিখলাম, বাক্যের অর্থগত শ্রেণী। 2 পেয়েছি বাক্যের রূপান্তর, অর্থটাকে পরিবর্তন না করে রূপান্তর করেছি। ঠিক, আর 3 নম্বর হচ্ছে আজকে আমরা প্র্যাকটিস করেছি। এই হয়ে গেল আজকের আমাদের ক্লাস। তো চলো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এতক্ষণ ধরে আমার ক্লাসটাকে দেখলে। আশা করছি এনজয় করেছো ক্লাসটা, আর সমস্ত টপিকটা খুব ভালো করে বুঝে গেছো, তাই তো? তাই বোঝার জন্য যদি আর কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আমরা নিশ্চয়ই চেষ্টা করব পরের ক্লাসটাকে আরো ভালো করে করার। তো চলো, আজকের জন্য টাটা।